ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে, এদের অনেকে বলেছে যে ফুয়াদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা রাজপথে নামতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে বাহিনীর প্রায় 10-12টা সাঁজোয়াজান এসেছিল বিকেলের দিকে। বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে। আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো যে ব্যারিস্টার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাজে মন্তব্য করায় এবার গ্রেপ্তার হলেন ব্যারিস্টার ফুয়াদ। তো বন্ধুরা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। সত্যি সত্যি কি সেনাপ্রধানকে নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো সত্যি সত্যি কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ, নাকি এটা গুজব। আমরা হইলাম কাজের বুয়া, আমরা হইলাম দারোয়ান, আমরা হইলাম চাকর বাকর। আমাদের কাজ হচ্ছে এই রাষ্ট্রটাকে দেখে শুনে রাখা। এই হাসিনা পরিবারের চাটুকারে দোসরিপনায় লিপ্ত ছিল, তারা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে ছিল না। সম্প্রতি আমার বেশ কিছু বক্তব্য, বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সাথে সংশ্লিষ্ট এরকম কিছু কথাবার্তা বেশ আলোচিত সমালোচিত হয়েছে। এর ভিতরে দুইটা বক্তব্য দুইটা ডিফারেন্ট সময়ের, কিন্তু একই সাথে একাকার করে দেওয়া হয়েছে। একটা বক্তব্য হচ্ছে যে আমি গত বছর গণ অভ্যুত্থানের সময়ে আপনার যেদিন হাসিনা পালিয়ে যায় 5ই আগস্টে আপনার দুপুরের পরে বিকালের দিকে এখানে একটা বক্তব্য দিয়েছিলাম, এবং সেখানে বেশ কিছু অসুন্দর শব্দ ব্যবহার করেছি, এটা সত্য, যেগুলো সাধারণত আমরা বক্তব্য ব্যবহার করি না, এবং সেটা সেনাপ্রধান সাপেক্ষে এই শব্দগুলো ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা দেখলাম যে সেই অসুন্দর শব্দগুলো ওই বক্তব্য ওইটা কেটে দিয়ে সেনাপ্রধানের সামনে ওগুলো এডিট করে যোগ করা হয়েছে, এবং অনলাইনে এবং টেলিভিশনে বিভিন্ন জায়গাতে দেখলাম এটা নিউজ আকারে ছড়ানো হচ্ছে যে আমি সেনাপ্রধানকে কটাক্ষ করেছি, এই ধরনের বাজে বিশ্বন দিয়ে কথা বলেছি। আর দ্বিতীয়ত ওখানে আমার ব্যাপারে সমালোচনা, যেটা দ্বিতীয় সমালোচনা আসছে, যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার একটা কথা আসছে। প্রথম কথা হচ্ছে 2024-এর 5ই আগস্টে বাংলাদেশে এবং ঢাকাতে কি বাস্তবতা ছিল সেটা আমাদেরকে মাথায় রাখা দরকার। যে আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই সময়টাতেও গণহত্যা চলছিল, যাত্রাবাড়িতে গণহত্যা চলছে, সাভারে গণহত্যা চলছে, আশুলিয়াতে, বাড্ডা রামপুরা ব্রিজে গণহত্যা চলছে, বিভিন্ন জায়গাতে ব্যাপক মারামারি চলছে। তো সেই রকম একটা বাস্তবতায় আমরা কি ধরনের 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এই প্রায় কয়েক সপ্তাহ ধরে কারফিউ চলছে, আপনার সে 19শে জুলাই থেকে শুট অন সাইট চলছে, 1400 মানুষ শহীদ হয়ে গেছে, শত শত লাশ বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে আছে, গণকবর চলছে, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, 30,000 মানুষ মানে আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, পঙ্গু হয়ে গেছে, 600-র উপরে লোক আপনার চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে, এবং আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে, গোয়েন্দা সংস্থাগুলো, তারা সবাই এই জায়গাতে ইনভলভ ছিলেন, এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জায়গাতে। তো সেই রকম একটা জায়গাতে যুদ্ধের ভিতরে, যে এটা তো কাইন্ড অফ একটা যুদ্ধ অবস্থা ছিল বাংলাদেশে তখন, অতএব সেই দিন যে বক্তব্যটা দিয়েছি, যাদেরকে টার্গেট করে করে দিয়েছি, সরকার গঠন প্রক্রিয়ায় আমাদের অভ্যুত্থানের যে বসন্ত সেটা যেন হাইজ্যাক করা না হয়, সেগুলোকে আউট অফ কনটেক্সট নিয়ে যাওয়া হয়েছে, এবং বর্তমানের প্রেক্ষাপটে সেনাপ্রধানের আগে নামের আগে পরে ভীষণ জড়ায়ে এগুলো এডিট করে করা হচ্ছে। এটা খুব দুঃখজনক। দ্বিতীয় বিতর্ক যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা টেলিভিশনের টক শোতে আমার সেনাবাহিনী নিয়ে যে বক্তব্য, আর্ম ফোর্সেস নিয়ে যে একটা চাকর বাকর শব্দ বলেছি, যেটা আসলে আমি নিজেকে চাকর মনে করি জনগণের, এই শব্দটা আমার জন্য আমি ব্যবহার করি। বহু টেলিভিশন শোতে আমি নিজেকে আমার বলেছি জনগণ সাপেক্ষে, রাষ্ট্র সাপেক্ষে আমরা হইলাম কাজের বুয়া, আমরা হইলাম দারোয়ান, আমরা হইলাম চাকর বাকর। আমাদের কাজ হচ্ছে এই রাষ্ট্রটাকে দেখে শুনে রাখা। এই রাষ্ট্রটা যদি একটা বাগান হয় তাহলে আমরা হইলাম সেই বাগানের মালি।
তো জনগণ সাপেক্ষে এই শব্দগুলো আমি আমার জন্য এবং রাজনৈতিক কর্মী সবার জন্য এটা আমি মনে করি। ঠিক একইভাবে পাবলিক সার্ভেন্ট যারা, প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তাদেরকেও আমি ওই অর্থেই চাকর বাকর মনে করি, জনগণ সাপেক্ষে, রাষ্ট্র সাপেক্ষে। এইটা কাউকে ছোট করা, হেয় করা, কোনো কোনো ব্যক্তির অথবা পেশাজীবীর মর্যাদা ক্ষুণ্ণ করা, এটা এই আমার টার্গেট অডিয়েন্স না। এই সব কিছু মিলিয়ে যে বিতর্ক চলছে সেটা হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে যে আমি সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর বিপক্ষের মানুষ, একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছি, একে ওকে মুখোমুখি করবার চেষ্টা করছি, সমালোচিত করবার চেষ্টা করছি। এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, প্রথম অনুরোধ হচ্ছে যে দেশের প্রত্যেক ব্যক্তির নিজস্ব কথা বলার ঢং আছে, ভাষা আছে, এবং একজনের কথা বলার ঢং দিয়ে আরেকজনের ভাষা অথবা ভদ্রতা অভদ্রতা এগুলো জাজ করাটা অনুচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে দয়া করে আমরা যেন শব্দে আটকে না যাই, একটা পুরো বক্তব্যের মূল কথাটাতে যেন আমরা থাকি। সশস্ত্র বাহিনীর বর্তমান যারা সদস্য আছেন, অবসরপ্রাপ্ত সদস্য যারা আছেন, কর্মকর্তারা আছেন, যে দয়া করে আপনারা এই শব্দে আটকে যায়েন না, এবং আমি কোন কনটেক্সটে কথা বলছি এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, আমার বক্তব্য, কথা বলা রাষ্ট্র সাপেক্ষে, জনগণ সাপেক্ষে, পুরোটাকে একসাথে করে দেখবেন, মানে আলাদা করে দেখবেন না আর কি। তৃতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের নতুন রাজনীতির জায়গা থেকে যে কথাটা বারবার বলছি সেটা হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। সেটা কি? বাংলাদেশ দুইটা আসলে কি? বাংলাদেশ দুইটা মানে হচ্ছে যে এই রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান জনগণ সাপেক্ষে, জনগণের পক্ষের হবে, জনগণের জন্য হবে, জনগণের সেবায় নিয়োজিত হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি গত 17-18 বছর বাংলাদেশের যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলো একটা দলের, এই হাসিনা পরিবারের চাটুকারে দোসরিপনায় লিপ্ত ছিল। তারা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে ছিল না। বাংলাদেশের, সেটা আপনি আমলাতন্ত্র বলেন, বাংলাদেশের পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সশস্ত্র বাহিনী বলেন, বাংলাদেশের টোটাল স্টেট রাষ্ট্রের যে মেশিনারি আছে, এই সব মেশিনারিটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে ছিল না, জাতীয় স্বার্থ আত্মমর্যাদার পক্ষে ছিল না, গণতন্ত্রের পক্ষে ছিল না। অতএব সেই জায়গা থেকে আমি বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের জন্য আমি আলাপ তুলি, তর্ক তুলি, এবং একটা রাষ্ট্রকে যদি রাষ্ট্র বানাতে হয়, যে রাষ্ট্রটা আমার এখনো হয় নাই, আমি 47-এ একটা দেশ বানাইলাম, 71-এ একটা বানাইলাম, কিন্তু তারপরে আমাকে মারামারি করতে হয়, আমাকে রক্ত দিতে হয়, আমাকে গণ অভ্যুত্থান করতে হয়, বারবার লড়াই করে রাজপথে ফিরে আসতে হয়। এর মানে হচ্ছে আমার স্বপ্নের যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা আমরা বানাইতে পারছি না। এবং না পারার পিছনে রাজনীতিবিদদের যেমন দায় আছে, দোষ আছে, বিভিন্ন রাজ পরিবারের যেভাবে দোষ আছে, দায় আছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায় আছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায় আছে, আমাদের সামরিক বেসামরিক যে আমলাতন্ত্র আছে তাদের দায় আছে। অতএব যদি কেউ নাগরিক হয়, এই রাষ্ট্রটাকে যদি আমরা 20 কোটি মানুষের বানাইতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কারের আলাপ তুলতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাংলাদেশ দুইয়ের জন্য দায় ও দরদের যে রাজনীতি, এই রাজনীতির পক্ষের প্রতিষ্ঠান বানাইতে হবে। এবং সেটা আমরা কিভাবে বানাবো? প্রতিষ্ঠান সংস্কার করার প্রথম শর্ত হচ্ছে তার পূর্বের আমলনামাটা হিসাব নিকাশ করা, খতিয়ান করা। তার পূর্বের যত ভালো কাজ সেগুলোকে যেমন অ্যাকনলেজ করতে হবে, পূর্বের যত খারাপ কাজ আছে, সমালোচিত কাজ আছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে সেই কাজগুলোকে অ্যাড্রেস করতে হবে। যেমন ধরেন আমাদের মুক্তির লড়াইয়ের কথা আমরা বারবার বলি, 71-এর আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছে কারা? এই সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধ করেছে। জেনারেল ওসমানী আমাদের সর্বাধিনায়ক ছিল, সকল বাহিনী প্রধান ছিলেন, উনি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। মেজর জিয়ার পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন জিয়াউর রহমান সাহেব, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মেজর জলিল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর কমান্ডার, ডেপুটি সেক্টর কমান্ডাররা হচ্ছে আপনার সেনা সদস্য ছিলেন। তাদের নেতৃত্বেই তো বাংলাদেশকে আপনারা স্বাধীন করেছেন, আমরা স্বাধীন করেছি, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে, স্বাধীন করেছে। এটা যেমন সত্য, এই আর্মড ফোর্সেস, এই সশস্ত্র বাহিনীর সদস্যরা গত 18 বছর কি বাংলাদেশের পক্ষে ছিলেন? তাদের নেতৃত্বে 2014, 18, 24-এর যে নির্বাচন, সেগুলো কি ভালো নির্বাচন হয়েছে? তারা কি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন নাই? তাদের কিছু সদস্যরা কি গুম, খুন, র্যাবে, বিজিবিতে মানুষকে হেনস্থা করা সবকিছু করেন নাই? ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো কি আমাদের বিপক্ষে দাঁড়ায় নাই? আমাদের জীবনকে তটস্থ করে রাখে নাই? রেখেছে তো। তাহলে আপনার গোয়েন্দা সংস্থা তো লাগবে এই রাষ্ট্রে। পৃথিবীর সব দেশে আমাদের গোয়েন্দা সংস্থা আছে,
কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকাতে ব্রিটেনে কি করে? তার নাগরিকদেরকে তটস্থ করে রাখে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে, ভোট নির্বাচনকে বাধাগ্রস্ত করে না তো। তাহলে আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশ দুই অথবা নতুন সংস্কারকে সামনে রেখে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানকে সামনে রেখে আমার রাষ্ট্রের সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো, আইন শৃঙ্খলা বাহিনীকে রিঅর্গানাইজ করতে হবে, সংস্কার করতে হবে, তাকে রাষ্ট্রের পক্ষের শক্তি বানাতে হবে। সে যেন ভারতের, দিল্লির দালালি না করে, সে যেন অন্য দেশের স্বার্থ না করে, না চেপে বসে। তার কাছে যেন বাংলাদেশ প্রথম থাকে, বাংলাদেশের জনগণ প্রথম থাকে। এবং সেই জায়গাতেই আমরা বারবার যেভাবে দুর্নীতিবাজ, করাপ্ট অফিসারদের কথা বলেছি, ঠিক তেমনি মজলুম অফিসারদের জন্য তো আমি কথা বলেছি। আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা হয়েছে, আমরা বলেছি পিলখানায় 57 জন যে অফিসার শহীদ হয়েছে, পিলখানা গণহত্যার ব্যাপারে নতুন করে তদন্ত কমিশন করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, বারবার পাবলিক মিটিংয়ে বলেছি, গত 16 বছর যেই সকল কর্মকর্তাকে বিভিন্ন বাহিনী থেকে মজলুম করে, বঞ্চিত করে, দলীয় রাজনৈতিক দলের পরিচয় ট্যাগ দিয়ে জঙ্গি বানিয়ে বরখাস্ত করা হয়েছে, কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে, সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, জওয়ানকে, সিপাহীকে, আমরা তাদের পক্ষে কথা বলেছি, তাদের জন্য বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলেছি, তাদের অধিকারের জন্য, মুসলিমদের জন্য। ঠিক একইভাবে গণ অভ্যুত্থানে এই যে জুনিয়র অফিসার যারা, গণ অভ্যুত্থানের পক্ষে যারা অস্বীকার করেছেন যে তারা দরবারে গিয়ে আমরা আমাদের দেশের মানুষের বুকে গুলি চালাতে পারবো না, এই কথা বলার সোলজারও তো এখানে শত শত ছিলেন। অতএব তাদের পক্ষেও তো আমরা আছি। সার্জিস সাহেবরা, আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন, আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না। আপনারা যদি এখন এই 130-35টা গাড়ি নিয়ে, বহর নিয়ে যেতে পারেন, যেইটা আপনি জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে কোনোদিন যেতে পারেন নাই, তাহলে সেই সময় আপনার দাদা ছিল, সেই সময় আপনার পরিবার ছিল, সেই সময় যদি আপনি রিক্সায় চড়েন, আর এখন যদি 135টা গাড়ি নিয়ে, বহর নিয়ে যান, মানুষ আপনাকে প্রশ্ন করবেই। তো দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই? দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক, সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই? আমার দাদার টাকা দিয়ে 50 বছর আগেও গাড়ি বহর চলতে পারতাম, আমার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনে উঠাতে পারবো, তাহলে আপনার দাদাকে এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে, সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ প্রকাশ করুন। তর্কে গিয়ে লাভ নেই। আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে অসৎ পথে আপনাদেরকে টাকা দিচ্ছে, সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে। অতএব এখনই সতর্কতা অর্জন করুন। সার্জিস আলমের 135টি গাড়ি নিয়ে গাড়িবহর সহকারে তার এলাকায় ভ্রমণ, এবং সেই ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশের এখন তুলকালাম কাণ্ড। সমাজের প্রত্যেকটি নাগরিক এখন দাবি করছেন যে তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেই বৈষম্য দূর করতে আন্দোলন করেছেন, সেই বৈষম্য কি আদতে শহর, গ্রাম, গঞ্জে দূর হয়েছে, নাকি পুরানো ধাঁচে রাজনীতি এখনো চলছে? বাংলাদেশে কি এখনো আপনার হুন্ডার মহড়া, গুন্ডার মহড়া কিংবা গাড়ির মহড়া দিয়ে আগামীর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, নাকি সাধারণ মানুষের কথা কেউ গ্রামে গঞ্জে গিয়ে তুলে নিয়ে আসবে? এখন মানুষের প্রশ্ন। আমি প্রশ্ন তুলছি না, বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এই প্রশ্ন তুলছে খোদ আজকের এই সার্জিস আলমের দলেরই আরেকজন নেত্রী তাসনিম জারা, যিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সময়ে তিনি চিকিৎসক হিসেবে সমাজের জন্য ভূমিকা রেখেছেন, একজন জনপ্রিয় নেত্রী, নতুন করে এই দলে সংযুক্ত হয়েছেন। তিনিও প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন খোলা চিঠির মাধ্যমে সার্জিস আলমের কাছে যে আসলে বিষয়টা কি। সার্জিস সাহেব আবার এর প্রতি উত্তরে যে জবাব দিয়েছেন, সেটার মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন যে আগামী 50 বছর, মানে গত 50 বছর আগেও যদি তার বাংলাদেশে এরকম কোনো বহরের প্রয়োজন হতো, তাহলে সেটা করার মতো তৌফিক তার পরিবারের ছিল, কিংবা বাংলাদেশে নির্বাচন করার মতো যে টাকা পয়সা দরকার, সেটা তার শুধু এক দাদার যে অর্থ আছে সেখান থেকেই সম্ভব। কিংবা এও বলেছেন যে আমার যে গাড়ি বহর খরচ হয়েছে 6,000 টাকা করে হলে 3 লক্ষ টাকার মতো তার খরচ হয়েছে বা কম বেশি, তো এই টাকা তার শুভাকাঙ্ক্ষী, তার নিজস্ব লোকজন তারাই দিয়েছে, বা তার পরিবারের পক্ষে এই টাকাটা দেওয়া কোনো বিষয় না। যদি তাই হয়, তাহলে আমরা তাকে জুলাই বিপ্লবের আগে এরকম 100-র উপরে গাড়ি বহর নিয়ে কোথাও তাকে ঘুরতে দেখিনি।
কিন্তু জুলাই বিপ্লবের পরে যখন মানুষজন গাড়ি নিয়ে ঘুরছে, স্বভাবতই জনগণের মধ্যে এই প্রশ্ন আসাটা অমূলক নয়। কিন্তু আজকের এই সার্জিস আলমের এই গাড়ি বহর দেখে আমরা যারা কথা বলছি, আদতে সার্জিস আলম কি এটার জন্য কতটুকু দায়ী, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কতটুকু দায়ী, আমরা আসলে কতটুকু দায়ী? আপনি দেখেন বাংলাদেশে যারা সৎ পথে রাজনীতি করছে, অনেক মানুষ দেখবেন না খেয়ে আছে, বাসায় হয়তো ঈদের দিন খাবার নাই, তিনি হয়তো ঠিকমতো সুন্দর মতো তার পরিবারটাকেও ঘুচাতে পারেন না, কিন্তু সেই ব্যক্তিদের পিছনে বাংলাদেশের কোনো মানুষ 2 পয়সা 5 পয়সা ইনভেস্ট করে তাদেরকে প্যাট্রোনাইজ করে সৎ মানুষদের রাজনীতি টিকিয়ে রাখতে চায় না। আমরা মানুষ হিসেবেই বাংলাদেশের জনগণ, যেটা আমার কাছে কোনো কোশ্চেন ছাড়া, কোনো কিছু জানা ছাড়াই, তদন্ত ছাড়াই যেটা বলা সম্ভব। কারো পিছনে হঠাৎ 300-200 গাড়ি দেখবেন, নতুন নতুন গাড়িতে চড়া দেখবেন, বিমানে ভ্রমণ দেখবেন, স্বভাবতই আপনার কাছে ক্লিয়ার হবে এই মানুষটার পিছনে কেউ না কেউ বেকআপ দিচ্ছে। বেকআপগুলো কারা দেয়? বেকআপগুলো ওই দুর্নীতিবাজ সমাজের যেই মানুষগুলো আবার কেস মামলায় পার পেতে চায়, ব্যবসা বাণিজ্যে ভালো করতে চায়, একটু সার্জিস সাহেবের কাছে গিয়ে আরাম পেয়ে তার একটু সেবা করতে চায়, কিংবা হাসনাতের সেবা করতে চায়, কিংবা তাদের নতুন রাজনৈতিক দলগুলো এসেছে ওনাদের একটু অনুকম্পা পেতে চায়। এই অনুকম্পার মাধ্যমে তাদের ভিতরে তারা ঢুকে তাদেরকে দুর্নীতিবাজ বানিয়ে দেয়। তাদের গাড়িতে সাহায্য করে, তৈলে সাহায্য করে, ইফতার মাহফিলে সাহায্য করে, আবার সাহায্য করলে সে নামটা বলতে তারা ভুলে যায়, নাম বলা যাবে না। এই যে কাজটা কারা করছে? কাজটা করছে কিছু দুর্বৃত্তায়নেরা, যারা মূলত যে কোনো সময় যার একটু ক্ষমতা বেশি, যাকে একটু মনে হচ্ছে হাইলাইটস হচ্ছে, ওই পিপলদের পিছনে তারা ঢুকে গিয়ে তাদেরকেও ধ্বংস করে আর নিজেরাও এই অসৎ কর্মটি চালিয়ে যায়। এবং সমাজের অনেক মানুষকে আপনি দেখবেন যে এই সকল ক্ষমতা ভোগী মানুষরা তারা তাদের পিছনে ইনভেস্ট করতে থাকে, কিন্তু সমাজের যাদেরকে আসলে ইনভেস্ট করা দরকার তাদের পাশে তারা যায় না। যায় না কেন? তারা জানে ওই মানুষটাকে দিয়ে আমার লাভটা কি? আমার তো চুরি ডাকাতি করতে হবে, সন্ত্রাসী করতে হবে, গোপনে টেন্ডারবাজি করতে হবে। এটা করতে হলে তো আমাকে নতুন পার্টি এখন বাংলাদেশে রমরমা ব্যবসা, তাদের একটি অবস্থান তৈরি হয়েছে, তার পিছনে ঘটতে হবে। আমার কাছে যেটা কোনো কোশ্চেন ছাড়া সেখানে এই একটা বড় কারণের কারণেই জাতির কোনো পরিবর্তন এখন হচ্ছে না। আপনি শুধু এই সার্জিসের ক্ষেত্রে না, বাংলাদেশের যে কোনো নতুন ছাত্র সংগঠনের এই উদীয়মান অর্গানাইজেশনের টপ 10-20 পিপলদের চেহারার দিকে তাকালে দেখবেন, তার ফোনের দিকে তাকালে দেখবেন, তার সফরসূচি দেখলে দেখবেন, তার গাড়ি দেখলে দেখবেন, কিংবা তার ব্যক্তিগত চলাফেরা দেখলে দেখবেন, সব কিছুতেই 5 তারিখের পরে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এখন কি রাজনীতিবিদরা তাহলে গরিব থাকবে? না, রাজনীতিবিদরা ধনী থাকবে, কিন্তু তার গ্র্যাজুয়ালি পরিবর্তনটা আমরা দেখতে চাই। আমি গতকালকের যে পোশাক পরে জীবনযাপন করেছি, সেই পোশাকের সাথে সামঞ্জস্য রেখেই আগামীর পোশাক, আগামীর ফোন, আগামীর গাড়ি থাকবে। আমি যদি 5 বছর আগ থেকেই গাড়িতে অভ্যস্ত হই, আজকে আমাকে কেউ প্রশ্ন করবে না যে আপনার গাড়ি কেন। কিন্তু আমি 5 বছর আগে যখন রিক্সায় চড়ি, গত পরশুদিনও যখন রিক্সায় চড়েছি, আজকে হঠাৎ করে আমি মার্সিডিজে চললে মানুষ আমাকে প্রশ্ন করবেই করবে। এখানে এখন যদি আমি দাদার গল্প দেই, মামার গল্প দেই, বাবার গল্প দেই, এগুলো জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তাহলে আমার সেই দাদার অর্থনৈতিক অবস্থা যদি ভালো থেকে থাকে, সেই টাকাটা দিয়ে আমি কেন এর আগে 100 গাড়ি নিয়ে ঘুরি নাই? কেন আমি 10টা গাড়ি নিয়ে ঘুরি নাই? বাদ দিলাম 100 গাড়ি, আদতে আমি একটা গাড়ি নিয়ে ঘুরতেছি কিনা গত 10 বছর আগে বা 4 বছর আগে? আমি যখন সততার নিদর্শন উপস্থাপন করতে গিয়ে অনেকের কাছে বলে বেরিয়েছি আমরা টিউশনির টাকা দিয়ে চলি, অর্থনীতি নাই, পকেটে টাকা নাই। একজন উপদেষ্টা তো বলেই ফেলেছেন তিনি পদত্যাগ করার সময় তার ব্যাংকে কোনো টাকা নাই, আর পদত্যাগের আগে তার কোনো অ্যাকাউন্টই ছিল না, মানে মিনিমাম স্যালারি যেটা পেয়েছেন ওই টাকা নিয়ে বের হয়েছেন। তো যাদের এত সততা, সেই লোকগুলোকে যদি কেউ প্রশ্ন করে আপনার সমাবেশের, ইফতার মাহফিলের আপনার ইনকামের সোর্স কি, তখন আপনি যদি বলেন যে কে দিয়েছে, কারা দিয়েছে, সেটা আমরা বলতে পারবো না। তার মানে হচ্ছে কেউ না কেউ কোনো একটি, সেই যে বলেছিলাম যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা একটু অনুকম্পা পেতে চায়, ওই সকল মানুষরাই হয়তো ব্যবসায়ীর ছদ্মবেশে, হয়তো আগের আওয়ামী লীগ করেছে, এখন নতুনে আপনার সাথে সম্পর্ক রাখতে চায়, সেই কারণে আপনি তার নাম প্রকাশ করতে পারছেন না। এটা তো সহজ বিষয়। আমাদের এই রাজনীতিতে তাহলে পরিবর্তনটা কারা করবে? না, পরিবর্তনটা আমাদের কি করতে হবে? কিন্তু পরিবর্তনটা আমরা এভাবেই দেখতে চাই, আপনি যেমন ছিলেন সেটা দিয়ে আস্তে করে আপনি স্লো মোশনে, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, ব্যবসা থেকে উঠবেন,
আপনার একটা অর্থনৈতিক অবস্থান তৈরি হয়েছে, ভিন্ন যে কোনো আয় ইনকামের সোর্স তৈরি হয়েছে, আপনি সেখান থেকে উঠবেন। আপনি একটা গাড়ি লাগবে, একটা গাড়ি নেবেন, একটার জায়গায় দুইটা নেবেন, পাঁচটা নেবেন, কিন্তু আপনি 100 গাড়ি নিয়ে যখন ঢুকবেন, স্বাভাবিকভাবেই 100 গাড়ি, তাও মোটরসাইকেল না, তো স্বাভাবিকভাবেই আপনার কাছে মানুষ এই প্রশ্ন তুলবে। এই বিতর্ক থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি পাবেন না সার্জিস সাহেব। আমি আপনাদের সুহৃদ, আমি আপনাদের বন্ধুবর, আমি এই জুলাই বিপ্লবের একজন যোদ্ধা, আমি কাজ করেছি। কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবকে যেভাবে ব্যাহত করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, আপনাদের দাদার সম্পদের হিসাব যেভাবে এখন দেওয়া নেওয়া হচ্ছে, এই হিসাবগুলো আরও আগেই দিতে পারতেন। এখন কি আমাদের সাংবাদিক ভাইরা তাহলে দাদার কত কোটি টাকার সম্পত্তি আছে এগুলো দেখার জন্য যাবে? নির্বাচনে কোত্থেকে কোথায় টাকা আসবে এগুলো এখন দেখার জন্য যেতে হবে? আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাশা করে না। আমি এখনো বিশ্বাস করি আপনারা ইনোসেন্ট, আপনাদের সেই ধরনের দুর্নীতি, অন্যায় এখন পর্যন্ত হয়তো প্রকাশ পায়নি, কিন্তু আপনাদের জন্য এটা সতর্কতা। জুলাই বিপ্লবের পরে আমার তো 10 পয়সা ইনকাম হয় নাই, আমার তো কোনো গাড়ি বহর বাড়ে নাই, আমার তো কোনো অর্থনৈতিক পরিবর্তন এখনো হয় নাই। এখনো ঘুরঘুর করছি যে কি করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত হব, কিভাবে মানুষের জন্য কাজ করব, কিংবা আমার ব্যক্তি জীবনেও পরিবার সমাজ নিয়ে আমি কিভাবে করব। আমার অনেক কাছের মানুষরা এসে হতাশা ব্যক্ত করেন, ভাই আপনার এখন যুগ আসছে, এখন যদি আপনার কিছু না থাকে কি না হয়, তা আমার থাকবে কোত্থেকে? আমি হঠাৎ সুলতান হওয়ার রাস্তা কই? আমি তো একসাথে 20টা গাড়ি কেনার মতো তৌফিক আমার এখন নেই, কিংবা ভাড়ায় যাওয়ার মতো আমার এখনো তৌফিক নেই। আমাকে হয়তো মানুষ ভালোবাসে মানুষের কারণে, কিন্তু আমার যে তৌফিক যতটুকু আছে অতটুকু নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। মনে রাখবেন, আপনারা যেই সমালোচনাগুলো করে বিগত দিনে রাজনীতি করেছেন, ওই একই সমালোচনা আপনার বিরুদ্ধে শত সহস্র হবে। রাগ করলে লাভ নাই। আপনি রাগ করবেন কেন? আপনি একই সমালোচনা কত মানুষের করেছেন, কত রাজনীতিবিদদের করেছেন। আপনাকে কে এখন ছেড়ে দিবে? সবাই তুলোধনা করবে, এটাই বাস্তবতা। আর আমি করছি না, আপনার দলের নেত্রী করছে, আপনার দলের অন্য লোকেরা করছে, রাষ্ট্র করবে, সমাজ করবে। আমি তো বলেছিলাম যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে কোনো একটা টকশোতে বলেছিলাম, যারা যারা সমন্বয়ক এবং আজকের নতুন যারা যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন, প্রত্যেকের ব্যক্তিগত জীবনটাকে একটু অ্যানালাইসিস করে দুর্নীতি দমন কমিশনের কাছে পারলে আপনারা নিজেরা স্বেচ্ছায় হিসাব দিয়ে আসেন। 8 মাস আগে আপনি কেমন ছিলেন, আজকে আপনার কি হয়েছে। মানুষকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। 8 মাস আগে যেই লোকটা রিক্সায় চড়তে পারতো না, সেই লোক যদি এখন আপনার বাংলাদেশের সর্বোচ্চ দামি গাড়িতে চড়েন, তো এটাকে যদি আপনি বলেন যে মানুষ আল্লাহর রাস্তায় দিয়েছে, তো কোন টাইপের মানুষরা আল্লাহর রাস্তায় দিচ্ছে আমরা সেই মানুষদেরকেও দেখতে চাই। মানুষটা কি দুর্নীতিবাজ, না মানুষটা কি অসৎ উদ্দেশ্যে আসছে, নাকি মানুষটা কোনো আপনার কাছ থেকে করুণা পেতে আসছে, জানতে চাই। আজকে যদি এটা করতে নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের এই সততা দিয়ে আগামীর বাংলাদেশ কোনোভাবে বিনির্মাণ করা যাবে না, পারবেন না। সার্জিস সাহেবরা, আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন, আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না। আপনারা যদি এখন এই 130-35টা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন, যেইটা আপনি জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে কোনোদিন যেতে পারেন নাই, তাহলে সেই সময় আপনার দাদা ছিল, সেই সময় আপনার পরিবার ছিল, সেই সময় যদি আপনি রিক্সায় চড়েন, আর এখন যদি 135টা গাড়ি নিয়ে বহর নিয়ে যান, মানুষ আপনাকে প্রশ্ন করবেই। তো দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই? দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই? তাহলে কেন মানুষ টিউশনি কথা বলছে আপনাদেরকে, যে টিউশনি দিয়ে চলেছেন আর এখন আপনি দাদার তালুকদারি দেখাচ্ছেন? এটা টোটালি ডিফারেন্ট। এই জুলাই বিপ্লবকে ব্যাহত করা যাবে না। আপনাদের এই 135 না 1000 গাড়ি বহর নিয়েও যাওয়ার সুযোগ আছে। সেটা যদি আপনার গ্রাজুয়ালি ইনকাম হয়, আপনার নিজস্ব কোনো ইনকামের পদ্ধতি থাকে, কিংবা রাষ্ট্রের কোনো বিশেষ পদ্ধতিতে আপনার যেখানে আপনি চাকরি করে বাকরি করে অবস্থান তৈরি করেছেন, সেটা নিয়ে করেন, আমার আপত্তি নাই। কিন্তু জুলাই বিপ্লবের পরে অল্প দিনের মধ্যে আপনাদের এই যে হঠাৎ করে রমরমা ব্যবসা, এটা জনগণের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে। আজকের এই বাংলাদেশে আপনাদেরকে এই কারণে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া হয়নি। নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ওই বর্জুয়া রাজনীতি, পূর্বের স্টাইল, আপনার 100 হুন্ডা 100 গুন্ডা, এই পদ্ধতি পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। না হয় এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। এখন আপনি বলছেন আমার দাদার টাকা দিয়ে
50 বছর আগেও গাড়ি বহর চলতে পারতাম, আমার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনে উঠাতে পারবো, তাহলে আপনার দাদাকে এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে, সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ প্রকাশ করুন। তর্কে গিয়ে লাভ নেই। আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে অসৎ পথে আপনাদেরকে টাকা দিচ্ছে সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে। অতএব এখনই সতর্কতা অর্জন করুন, না হয় আগামীর রাজনীতি আপনাদের জন্য অন্ধকার। আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম যিনি একজন সমন্বয়ক আছেন হাসনাত। আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনূসের মাথায় লবণ রেখে তারা আরামসে বড়ই খাইতে চায়। এখন কেন? প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনূস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরপরে আমরা দেখলাম যে বিষয়টা নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলেন, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার? জাতীয় নাগরিক পার্টির। ফরজ এর উপরে কোনো শব্দ নাই। কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফারার যে ক্যারেক্টারগুলো হবে এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এদের সমন্বয়করা। বিএনপি যা ক্ষতি হওয়ার গত 17 বছর হয়েছে, জামাতের যা হবার হয়েছে, ডক্টর ইউনূসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না, এটা আলাদা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে, যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন, এরপর সরকার পতন হলো। সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা হত্যা গুম মানে বিভিন্ন অপরাধে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। বিএনপি এটাও মনে করে, বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না, আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। কেন? কারণ জানে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত 8 আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন। রিটটা করার পরে হঠাৎ করে ঠিক 24 ঘন্টার মাথায় তারা সেই রিটটা তুলে নিছে। ছাত্র দলের একজন নেতার দাবি যে এই যে রিটটা তারা তুলে নিল কেন? আপনারা তো চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তো আপনারা আদালতে যান। ওয়াই ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের মাধ্যমে করলে তাদের উপর অনেক ধরনের দোষ ত্রুটি কাটে যাবে। যেমন গতকালকে হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূসকে বলছেন আপনার কাছে আহ্বান করবা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। প্রশ্ন হচ্ছে নির্বাহী আদেশে বাতিল করা যায় কিনা? যায়। তবে রাইট নাও সংবিধান অনুযায়ী এই নির্বাহী আদেশ দেওয়ার মতন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে কিনা এটা একটা আইনি জটিল প্রক্রিয়ার বিষয়, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগের সাথে এই পাঙ্গাটা নিবেন? এটা একটা ইস্যু, পার্সোনাল, সবাই সবার ইস্যুটা বোঝে। জাতীয় স্বার্থ এক জিনিস, ব্যক্তি স্বার্থ আরেক জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে পছন্দ করেন না, এটা খুবই বাস্তব। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ওনাকে যথেষ্ট অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, টেকনিক্যালি খোদ শেখ হাসিনাও করেছেন। এগুলো ওনার মনের মধ্যে ঝাল আছে, সেটা আরেকটা। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু এইটা আরেকটা। কারণ শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না। প্রকৃতভাবে একটা দলের গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনা দলটার সভাপতি। যুগে যুগে দল পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন আসবে, সরকার ওইভাবে ভাবছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহদের বক্তব্য টোটাল দলটাকে নিষিদ্ধ করতে হবে এবং কি দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। তো তোমরা কেন এটা নিয়ে প্রসিডিং করছো না আইন আদালতে? এই প্রশ্নটা অনেকেরই, যে ছাত্র দলেরও প্রশ্ন এটা, যে আপনারা তো এটা করছিলেন, তো এটা রিট করে তুলে নিলেন কেন?
ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় রাইখা লবণ দিয়া বড়ি খেতে চান? আচ্ছা, এরপরে বলছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে জার্মানির নাজি পার্টির মতন চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলা বলা অনেক সোজা, কিন্তু বাস্তবায়নকারী যে দলটা বা যে টিমটা, যে বিচারক বা জনগণ, এখানে অনেক কিছু কিন্তু ইস্যু আছে। যেমন ধরেন, জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিল না, নির্বাহী আদেশে করছে। বা কার্যত 15 বছর জামাতের কোনো অফিস আদালত বা তাদের প্রতিষ্ঠানগুলা এগুলা মানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। জামাতের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে। কেমনে বাড়লো? কারণ জনগণ জামাতকে পছন্দ করছে। আওয়ামী লীগের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আছে। আপনি কি এই গোষ্ঠীরে কি বলবেন? মানে আপনি কি গণতান্ত্রিক ভাষায় বলবেন যে আপনারা ভোট দিতে হবে না? জনগণ হিসাবে আপনি হাসনাতের যতটুকু অধিকার, প্রত্যেকটা মানুষের ততটুকু অধিকার গণতন্ত্রের প্রক্রিয়ায়। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করছে তাদের বিচার হওয়া জরুরি, যারা অন্যায় করছে, জুলুম করছে, তাদের বিচার হওয়া যৌক্তিক। কিন্তু যারা নিরপরাধ আছেন, যারা ভালো মানুষ আছেন, তো দলটাকে লিড করতে পারেন, অথবা তার জায়গা থেকে সে নির্বাচনে আসতে পারে, অথবা সামহাও সে তার অবস্থান প্রকাশ করতে পারে, তো ওই মানুষটার অধিকার কায়রা নেওয়ার এই সুযোগটাকে আপনি পাচ্ছেন। বা এটা কি গণতন্ত্রকে ফেস করে? অনেকে বলবেন এতদিন কইছিলেন, আমরা ততদিনও বলছি। আমরা যখন থেকে বলি, বিশেষ করে অনলাইনে গত 5 বছর, তখন আপনারা ছাত্রলীগের পতাকা তলে চাটছেন, খাইছেন, জায়গা মতো পৌঁছাইছেন। আমরা কিন্তু এগুলো বইলেই বিপদে আছি। আমরা বলি, আমাদের কাজ বলা, যতটুকু পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে যে কাজটা করার চিন্তা কিছু রাজনৈতিক দলেরও আছে। যেমন ধরেন জামাতের আছে। কেন? জামাতের আওয়ামী লীগ খায়াই ফেলছিল, সো জামাত দল হিসেবে এটা প্রতিশোধ চাইবেই। এবি পার্টির ফুয়াদ, উনিও চাইবেই, উনিও তো জামাতি হিসাবে রানিং। এটা হয়তো তাদের আলাদা টিম হইতে পারে, অথবা দলে মূল্যায়ন পায় না, নিজে এখন দল একটা পার্ট করে এবি পার্টি নাম দিচ্ছেন, এরকম অনেক কিছু হইতে পারে। তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা আছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস খোদ নিজেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। বিচারিক প্রক্রিয়া, ট্রাইব্যুনাল, সেটা আলাদা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা, দল, এইটা একটা কোটি টাকার প্রশ্ন। দেখা যাক কি হয়। ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন আসলে ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছে কি না। আসলে কি ব্যারিস্টার সুমন মানে ফুয়াদ, যিনি একটা ব্যারিস্টার, তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে বা কথা বলে তিনি নাকি গ্রেপ্তার। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।